হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস বাই সূর্য স্যার। তোমরা দেখছো লাক্ষ্যভেদ। আমাদের চলছে সেমিস্টার 3 বায়োমলিকুলস। আর অলরেডি একটা ক্লাস হয়ে গেছে। বায়োমলিকুলস এর প্রথম যে ক্লাসটা ছিল সেখানে আমরা কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশনস এবং বিভিন্ন রকমের ব্যাপার স্যাপার নমেনক্লেচার এসব দেখেছিলাম। সঙ্গে দেখেছিলাম গ্লুকোজের ব্যাপারে স্পেসিফিক কিছু রিঅ্যাকশনস, গ্লুকোজকে কেমন করে প্রিপেয়ার করা হয় এবং গ্লুকোজ কি কি রকমের রিঅ্যাকশনস করে, গ্লুকোজে কোন কোন গ্রুপের প্রেজেন্ট আছে, গ্লুকোজের লিনিয়ার স্ট্রাকচার C6H12O6 গ্লুকোজ। সেই গ্লুকোজের লিনিয়ার স্ট্রাকচারে 6টা কার্বন আছে, একটা CHO গ্রুপ আছে, 5টা OH গ্রুপ আছে, তার মধ্যে 4টে 2 ডিগ্রি OH, একটা 1 ডিগ্রি OH। তো এই গ্লুকোজের টোটাল যে লিনিয়ার স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের রেসপেক্টে গ্লুকোজ কি কি রিঅ্যাকশনস করতে পারে, CHO গ্রুপের কি রিঅ্যাকশনস, OH গ্রুপগুলোর কি রিঅ্যাকশনস, 6টা কার্বনের লিনিয়ার চেন আছে বলে কোন রিঅ্যাকশনস করবে, এবং সঙ্গে গ্লুকোজ কেমন করে প্রিপারেশন করা হয়, গ্লুকোজের লিনিয়ার গ্লুকোজের রিঅ্যাকশনস গুলো দেখেছিলাম। আজকে আমরা মেনলি যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে যে কার্বোহাইড্রেট ছাড়া আর কি কি বায়োমলিকুলস আছে আমাদের সিলেবাসে এবং সেই অনুযায়ী কি কি আমাদের পড়াশোনা করতে হবে। তো কার্বোহাইড্রেট পোর্শনটাতে যে গ্লুকোজটা আছে, সেই গ্লুকোজেরই কিছু রিঅ্যাকশনস বায়োমলিকুলস চ্যাপ্টারে আমাদের আছে, যে গ্লুকোজের রিঅ্যাকশনস গুলো আমরা করছি। অন্য যে বাকি পার্টটা আছে সেখানে কিছু স্ট্রাকচারাল ব্যাপার স্যাপার আছে, স্ট্রাকচারাল কেমিস্ট্রি আছে, অর্থাৎ প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, হরমোনস, এনজাইম, এদের কিছু স্ট্রাকচারাল গঠনের ব্যাপার আছে। রিঅ্যাকশনস অ্যাজ সাচ খুব একটা কিছু নেই। তো চলো তাহলে শুরু করা যাক। আজকে আমরা শুরু করছি প্রোটিনকে দিয়ে। তো প্রোটিনের ব্যাপারে আমরা তাহলে প্রথমে কি জানবো, যে প্রোটিনের তাহলে বেসিক ইউনিটটা কি, প্রোটিন কেমন করে তৈরি হয়। সো প্রোটিনের একদম যে বেসিক ইউনিট তাকে বলে অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের একদম বেসিক ইউনিট। ঠিক যেরকম করে গ্লুকোজ হচ্ছে কার্বোহাইড্রেটদের বেসিক ইউনিট বা মোনোস্যাকারাইড, স্পেসিফিক্যালি বলতে গেলে মোনোস্যাকারাইড গুলো হচ্ছে একদম কার্বোহাইড্রেটদের বেসিক। সেখান থেকে আস্তে আস্তে পলিস্যাকারাইড তৈরি হয়, যেগুলো কিনা স্টার্চ, সেলুলোজ, বড় বড় কার্বোহাইড্রেট চেন তৈরি হয়। ঠিক একই রকম ভাবে প্রোটিনের যে বেসিক ইউনিট সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড গুলো বিভিন্ন রকম বন্ডের থ্রু দিয়ে জয়েন করে, কখনো তাকে বলে আলফা হেলিক্স। ঠিক আছে, বিভিন্ন রকম বন্ডের থ্রু দিয়ে জয়েন করে সেকেন্ডারি প্রোটিন তৈরি করে, সেখান থেকে তৈরি হয় পলিপেপটাইড, পেপটাইড বন্ডের থ্রু দিয়ে জয়েন করে দিয়ে তৈরি করে পলিপেপটাইড, ফাইনালি তৈরি হয় কমপ্লেক্স প্রোটিনের স্ট্রাকচার। তো এই হচ্ছে পুরো প্রোটিনের জার্নি। আমরা তাহলে প্রথমে চলে আসছি অ্যামাইনো অ্যাসিড কাকে বলে। অ্যামাইনো অ্যাসিডের এটা একটা বেসিক স্ট্রাকচার, যেখানে দেখতে পাচ্ছি এই পোরশনটা হচ্ছে অ্যালকিল গ্রুপ, এই পোরশনটা হচ্ছে আমাদের অ্যালকিল গ্রুপ, এইদিকে আছে একটা বেসিক গ্রুপ যেটা হচ্ছে NH2 গ্রুপ, অ্যামাইন গ্রুপ, আর এদিকে আছে একটা অ্যাসিডিক গ্রুপ যেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। এই পুরো জিনিসটা নিয়ে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়েছে। ক্লিয়ার? তো অ্যামাইনো অ্যাসিডের এটা হচ্ছে অ্যালকিল পোরশনটা, হাইড্রোকার্বন পোরশনটা, একদিকে আছে একটা বেসিক গ্রুপ NH2 গ্রুপ, অন্যদিকে আছে একটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। অ্যামাইনো অ্যাসিডের একদিকে আছে বেসিক গ্রুপ NH2 গ্রুপ, অন্যদিকে আছে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, মাঝখানে আছে একটা হাইড্রোকার্বন পার্ট। ক্লিয়ার? সেখানে এটা অ্যালকিল গ্রুপ গুলো চেঞ্জ হতে পারে, বাকিটা একই রকম থাকে। এই হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের, আলফা অ্যামাইনো অ্যাসিডের বেসিক ফান্ডামেন্টাল স্ট্রাকচার। তার মধ্যে অ্যামাইন যে গ্রুপটা আছে, এই গ্রুপটা বেসিক গ্রুপ, মানে অ্যামাইনো অ্যাসিডে এট দ্য সেম টাইম বেসিক গ্রুপও আছে, আবার কার্বক্সিলিক অ্যাসিড যে গ্রুপটা আছে এই গ্রুপটা অ্যাসিডিক গ্রুপ। তাহলে অ্যামাইনো অ্যাসিডে এট দ্য সেম টাইম বেসিক গ্রুপও আছে, এট দ্য সেম টাইম অ্যাসিডিক গ্রুপও আছে। ক্লিয়ার? তার মানে অ্যাসিড বেস একই গ্রুপে আছে, একই মলিকুলে অ্যাসিডও আছে, একই মলিকুলে বেসও আছে, একই মলিকুলের মধ্যে অ্যাসিডিক গ্রুপও আছে বা বেসিক গ্রুপও আছে। তো এটা কি একই রকম থাকবে না, নিজেরা রিঅ্যাকশনস করে যাবে। সো নিজেরা রিঅ্যাকশনস করে যায় এবং জুইটার আয়ন ফর্ম তৈরি করে। কি জুইটার আয়ন ফর্ম আসছে এক্ষুনি। নেক্সট, অ্যামাইনো অ্যাসিড, নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড। যতগুলো COH গ্রুপ আছে, যতগুলো কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে, অতগুলোই বেসিক গ্রুপ, যতগুলো অ্যাসিডিক গ্রুপ অতগুলোই বেসিক গ্রুপ, তখন বলবো নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড। নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড হচ্ছে এরা, গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন। অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড অবশ্যই কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ বেশি আছে, অ্যাসিড গ্রুপটা বেশি আছে, তখন তাকে বলে অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড, যেরকম হচ্ছে গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড। আর অ্যামিন গ্রুপটা বেশি আছে, বেসিক গ্রুপ অ্যামিন গ্রুপ ওটা বেশি সংখ্যায় আছে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের থেকে, তখন তাকে বলা হয় বেসিক অ্যামাইনো অ্যাসিড, যেরকম হতে পারে লাইসিন, হিস্টিডিন। সো ক্লিয়ার? তাহলে সেম আছে, অ্যাসিডিক গ্রুপ, বেসিক গ্রুপ, নিউট্রাল। অ্যাসিডিক গ্রুপ বেশি আছে, অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড, বেসিক গ্রুপ বেশি আছে, বেসিক অ্যামাইনো অ্যাসিড। এক্সাম্পল মনে রাখতে হবে। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড গুলো আমাদের বডিতে সিনথেসিস হয় না, বডিতে তৈরি করতে পারে না বডি, আমাদের অবশ্যই খাবারের মাধ্যমে নিতে হবে। অর্থাৎ এই যে ভেজিটেবল খাচ্ছি, যা কিছু আমরা ডায়েট কনজিউম করছি, ভেজিটেবলস, মিল্ক এটসেট্রা,
তো যা কিছু আমরা ডায়েট কনজিউম করছি তার থ্রু দিয়ে, খাবারের থ্রু দিয়ে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, আমাদের নিতে হবে, তবে গিয়ে বডি সেই অ্যামাইনো অ্যাসিড গুলো পাবে। কারণ বডি তৈরি করতে পারে না, তারা হচ্ছে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। তো তাদের টোটাল 10টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে, নাম মুখস্থ রাখবে। ভ্যালিন, লিউসিন, আইসোলিউসিন, ফিনাইল অ্যালানিন, মেথিওনিন, ট্রিপ্টোফ্যান, থ্রিওনিন, লাইসিন, আর্জিনিন, হিস্টিডিন। এরা হচ্ছে বডি সিনথেসিস করতে পারে না, বডিতে তৈরি হয় না, খাবারের মাধ্যমে আমাকে বাইরে থেকে নিতেই হবে, না হলে বডি এই অ্যামাইনো অ্যাসিড গুলো পাবে না। অ্যামাইনো অ্যাসিডের ডেফিসিয়েন্সি তৈরি হয়ে যাবে, ঘাটতি তৈরি হয়ে যাবে বডিতে। আর নন এসেনশিয়াল যেগুলো বডিতে তৈরি হয়, খাবারের মাধ্যমে নিলেও হয় না নিলেও হয়, খাবারের মাধ্যমে এই সমস্ত অ্যামাইনো অ্যাসিড গুলো পেলেও হবে না পেলেও হবে, কারণ বডিতে এই সমস্ত অ্যামাইনো অ্যাসিড গুলো তৈরি হতে পারে রিঅ্যাকশনস এর থ্রু দিয়ে। ঠিক আছে, সো 10টা যে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড আছে সেগুলো ছাড়া বাকি যা আছে অ্যামাইনো অ্যাসিড সবই হচ্ছে নন এসেনশিয়াল বা অনপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। এক্সাম্পল খেয়াল রাখবে, গ্লাইসিন, অ্যালানিন, স্টেরিন, টাইরোসিন, প্রোলিন। ঠিক আছে, ভেরি গুড। ডিএল নমেনক্লেচার, এটা কার্বোহাইড্রেটও ছিল, গ্লুকোজও ছিল। যে সেকেন্ড লাস্ট কার্বনে ওএইচ যদি রাইট সাইডে ছিল আমরা বলছিলাম ডি গ্লুকোজ, আর সেকেন্ড লাস্ট কার্বনে ওএইচ যদি লেফট সাইডে ছিল আমরা বলছিলাম এল গ্লুকোজ। সেম ওয়েতে সেকেন্ড লাস্ট কার্বনে NH2 রাইট সাইডে ডি অ্যালানিন, NH2 লেফট সাইডে এল অ্যালানিন। সেই মলিকিউলটা অ্যালানিন মলিকিউল। অ্যালানিন মলিকিউলে দেখতে পাচ্ছি, অ্যালানিন মলিকিউলে দেখতে পাচ্ছি 3টে কার্বনের চেন আছে। সো অ্যালানিন মলিকিউলে 1টা কার্বন, 2টো কার্বন, 3টে কার্বন। অ্যালানিন মলিকিউলে দেখতে পাচ্ছি ক্লিয়ারলি 3টে কার্বনের চেন আছে। অ্যালানিন মলিকিউলে দেখতে পাচ্ছি, অ্যালানিন মলিকিউলে 1টা কার্বন, 2টো কার্বন, 3টে কার্বন। তাহলে অ্যালানিন মলিকিউলে 3টে কার্বনের চেন আছে দেখতে পাচ্ছি। এর মধ্যে যে মাঝের কার্বনটা, সেকেন্ড লাস্ট কার্বন, কাইরাল কার্বন যেটা, ওই কাইরাল কার্বনটাতে দেখতে পাচ্ছি, কাইরাল কার্বনে দেখতে পাচ্ছি NH2 ডান দিকে ডি অ্যালানিন, NH2 বাঁ দিকে এল অ্যালানিন। ভেরি গুড। জিজ্ঞেস করছিলাম, আমরা পড়ছিলাম জুইটার আয়ন। সো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে অ্যাসিডিক গ্রুপও আছে, বেসিক গ্রুপও আছে, অবশ্যই তারা নিজেদের মধ্যে রিঅ্যাকশন করবে এবং আয়নিক ফর্মে চলে যাবে। এটাকেই বলছে জুইটার আয়ন স্ট্রাকচার। কেমন করে হচ্ছে দেখে নাও। অ্যামাইনো অ্যাসিডে এই যে কার্বক্সিলিক অ্যাসিডের যে অ্যাসিড পার্টটা আছে, H+ পোরশনটা আছে, ওটা এই অ্যামিন গ্রুপের কাছে চলে আসে। তাহলে এটা হচ্ছে আমার অ্যাসিডিক গ্রুপ ছিল, এটা হচ্ছে বেসিক গ্রুপ ছিল। অ্যাসিডিক গ্রুপ H+ বর্জন করে, অ্যাসিডিক গ্রুপ H+ টা বর্জন করে এবং বেসিক গ্রুপ H+ টাকে গ্রহণ করে। অ্যাসিডিক গ্রুপ H+ কে বর্জন করে, লস করে, এবং বেসিক গ্রুপ ওই H+ কে অ্যাকসেপ্ট করে নেয়। তার ফলে এটা হয়ে গেল NH3+, এখান থেকে H+ বেরিয়ে গেছে, হয়ে গেল COO-। এই যে আয়ন ফর্মটা তৈরি হলো এটাকে বলে জুইটার আয়ন। এটা কি নিউট্রাল? হ্যাঁ, অবশ্যই নিউট্রাল, পালিয়ে তো যায়নি কোথাও H+ টা। কিন্তু অ্যাসিডিক গ্রুপটা H+ কে বর্জন করে দিয়েছে, লস করেছে, এবং বেসিক গ্রুপ NH2 ওটা ওই H+ টাকে অ্যাকসেপ্ট করেছে, দেন NH3+ হয়ে গেছে, যে আয়ন ফর্মে চলে এসেছে COO- NH3+। অ্যামাইনো অ্যাসিড গুলো প্রধানত এরকম জুইটার আয়ন ফর্মে এক্সিস্ট করে, কারণ অ্যাসিড গ্রুপ আছে, বেসিক গ্রুপ আছে, একই মলিকিউলে দুটো গ্রুপ আছে, তো তারা তো রিঅ্যাকশন করবে, অ্যাসিড আর বেসে তো রিঅ্যাকশন হবেই হবে। ক্লিয়ার? তো জুইটার আয়ন ফর্মে অ্যামাইনো অ্যাসিড গুলো এক্সিস্ট করে। ওকে, জুইটার আয়ন ফর্মে অ্যামাইনো অ্যাসিড গুলো এক্সিস্ট করে। এবার এই যে জুইটার আয়ন ফর্মটা আছে, ভালো করে দেখবে, এই যে জুইটার আয়ন ফর্মটা আছে, এই হচ্ছে আমাদের জুইটার আয়ন ফর্ম, এই হচ্ছে আমাদের জুইটার আয়ন ফর্ম। এটা নিউট্রাল। এই জুইটার আয়ন ফর্মে ধরো H+ তুমি দিলে, H+ দিলে, জুইটার আয়নে H+ দিলে, H+ টা কোথায় যাবে? এই COO- এর সঙ্গে জয়েন করবে, দিয়ে COOH হয়ে যাবে। তুমি যদি H+ দাও, H+ দিচ্ছ মানে তুমি অ্যাসিডিক করছো, অ্যাসিডিক করছো মানে pH কে <7 করছো। ক্লিয়ার? তো তুমি কি দিলে? তুমি অ্যাসিড দিলে, তুমি H+ দিলে। জুইটার আয়ন ফর্মে তুমি দিলে H+, তাহলে H+ টা কোথায় অ্যাড হবে? H+ টা COO- এর সঙ্গে অ্যাড হয়ে যাবে, কিন্তু NH3+ NH3+ ই রয়ে যাবে। তাহলে COO- টা হয়ে গেল COOH, COO- হয়ে গেল COOH, NH3+ NH3+ ই রয়ে গেল। এবং এখন কিন্তু এটা নিউট্রাল আয়ন নেই, এটা ক্যাটায়ন হয়ে গেছে। তাহলে অ্যাসিডিক মিডিয়ামে pH যখন <7 H+ অ্যাড করে দিয়েছি, তখন কিন্তু জুইটার আয়ন নিউট্রাল থাকছে না, তখন জুইটার আয়ন কিন্তু ক্যাটায়ন হয়ে গেছে। জুইটার আয়ন কিন্তু তখন আর নিউট্রাল নেই, পজিটিভ আয়ন হয়ে গেছে, ক্যাটায়ন হয়ে গেছে। কারণ অ্যাসিডিক মাধ্যমে H+ টা এসে COO- এ জয়েন করে গেল, কিন্তু ওদিকে NH3+ NH3+ ই রয়ে গেল, ওটাতে কোনো চেঞ্জ হলো না। তার মানে এটা হয়ে গেল ক্যাটায়ন। এখন এখানে পজিটিভ চার্জ চলে এসেছে, ক্যাটায়ন হয়ে গেছে, pH কমাতে থাকলে, অ্যাসিডিক মিডিয়াম করতে থাকলে। একই রকম ভাবে যদি এখানে pH বাড়াতে থাকি, বেসিক মিডিয়াম করতে থাকি, OH গ্রুপ অ্যাড করতে থাকি, pH বাড়াতে থাকি, বেসিক মিডিয়াম করতে থাকি, OH গ্রুপ অ্যাড করতে থাকি,
OH গ্রুপ কি করবে, OH গ্রুপ এসে এইখান থেকে H প্লাস কে নিয়ে চলে যাবে, NH3 প্লাস যেটা আছে এই NH3 প্লাস থেকে H প্লাস কে নিয়ে চলে যাবে, দিয়ে NH3 প্লাস কে NH2 বানিয়ে দেবে, কিন্তু অ্যানায়নটা অ্যানায়নই রয়ে যাবে। তার মানে এখন অ্যানায়ন তৈরি হয়ে গেছে, এখন তৈরি হয়ে গেল অ্যানায়ন। পিএইচ যদি বাড়াতে থাকি বেসিক মিডিয়ামে তাহলে অ্যানায়ন হয়ে যায়, নিউট্রাল আর থাকে না। তাহলে জুইটারান ফর্মটা যতক্ষণ ছিল ততক্ষণ কিন্তু নিউট্রাল ছিল, কিন্তু জুইটারান ফর্ম সেখানে আমি যদি পিএইচ কমাচ্ছি H প্লাস অ্যাড করছি তাহলে এই COO মাইনাস এই গ্রুপটা নিউট্রাল হয়ে যাচ্ছে, কিন্তু H3 প্লাস ক্যাটায়নই রয়ে যাচ্ছে। তাই আলটিমেটলি গ্রুপটা ক্যাটায়ন হয়ে যাচ্ছে, পুরো মলিকিউলটা ক্যাটায়ন হয়ে যাচ্ছে যখন অ্যাসিডিক পিএইচ করে দিচ্ছি পিএইচ লেস দ্যান 7। যখন বেসিক পিএইচ করছি তখন NH3 প্লাস এটা নিউট্রাল হয়ে গিয়ে NH2 হয়ে গেল, কিন্তু COO মাইনাস এই গ্রুপটা যদি অ্যানায়ন রয়ে গেছে, তাহলে আলটিমেটলি কম্পাউন্ডটা জুইটারান রইল না, একটা অ্যানায়ন তৈরি হয়ে গেল। ক্লিয়ার? মাথায় ঢুকেছে? জুইটারান ফর্ম সেখানে পিএইচ কমালে সেটা ক্যাটায়ন হয়ে যায়, পিএইচ বাড়ালে সেটা অ্যানায়ন হয়ে যায়। তাহলে এবারে যদি এরকম অবস্থায় পিএইচ কমিয়ে এবং পিএইচ বাড়ানো অবস্থায় যদি আমরা ক্যাথোড অ্যানোড দিয়ে তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস শুরু করে দিই, তাহলে তুমি বলো ক্যাটায়ন গুলো কোন দিকে দৌড় মারবে? যদি তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস করা হয় তাহলে ক্যাটায়ন গুলো সব ক্যাথোডে দৌড় মারবে, ক্যাথোডের দিকে অ্যাট্রাক্টেড হবে, তাই না? এটাকে আমরা কোলয়েডের ওখানে মনে করো বলেছিলাম ক্যাটাফোরেসিস। ক্যাটায়ন গুলো ক্যাথোডের দিকে দৌড় মারে, ক্যাটায়ন কোলয়েড পার্টিকেল গুলো ক্যাথোডের দিকে দৌড় মারে যখনই আমরা ইলেকট্রোলাইসিস শুরু করে দিই, যখনই আমরা ক্যাথোড অ্যানোড লাগিয়ে তড়িৎ প্রবাহ ইলেকট্রিসিটি চালানো শুরু করে দিই, তখন যেগুলো ক্যাটায়ন পজিটিভ আয়ন সেগুলো ক্যাথোডের দিকে দৌড়াবে, ক্যাথোডের আয়ন নেগেটিভ, ক্যাথোডের চার্জ নেগেটিভ, ক্যাথোড অ্যানোড লাগিয়েছি ক্যাথোড হচ্ছে নেগেটিভ, অ্যানোড হচ্ছে পজিটিভ, তাহলে ক্যাথোড যেটা কিনা নেগেটিভ চার্জ সেই দিকে ক্যাটায়ন গুলো দৌড়াবে, এটাকে বলা হয় ক্যাটাফোরেসিস, কারণ ক্যাথোডের চার্জ নেগেটিভ। একই রকম ভাবে অর্থাৎ পিএইচ কম করলে ক্যাটাফোরেসিস দেখতে পাবো, ক্লিয়ারলি বুঝতে পারছি? এমসিকিউ আসবে, ভালো করে বুঝে উত্তর দেবে। পিএইচ যদি কম করে দেওয়া হয় অ্যাসিডিক মিডিয়াম হয়ে যায়, ক্যাটায়ন তৈরি হবে এবং তখনই ক্যাটাফোরেসিস দেখতে পাওয়া যাবে যদি তড়িৎ প্রবাহ করা হয় ক্যাথোড অ্যানোড দিয়ে। একই রকম ভাবে পিএইচ যদি বেশি করা হয় এবং এই অবস্থাতে কি দেখবো? অ্যানায়ন তৈরি হবে, এবং অ্যানায়ন গুলো তখন কোন দিকে যাবে? অ্যানায়ন গুলো যদি তড়িৎদ্বার দিয়ে ইলেকট্রোড দিয়ে ক্যাথোড অ্যানোড দিয়ে তড়িৎ প্রবাহ শুরু করা হয় তাহলে অ্যানায়ন গুলো চলে যাবে অ্যানোডের দিকে, যে অ্যানোডের চার্জ হচ্ছে পজিটিভ, এবং এটাকে আমরা বলবো অ্যানাফোরেসিস। এই যে ক্যাটায়ন গুলো ক্যাথোডের দিকে যাওয়া, অ্যানায়ন গুলো অ্যানোডের দিকে যাওয়া, একসাথে কি বলে? ইলেকট্রোফোরেসিস, তাই না? তাহলে পিএইচ কম থাকলে অ্যামাইনো অ্যাসিডটা ক্যাটায়ন ফর্মে থাকে, এবং এই অবস্থায় ক্যাথোড অ্যানোড দিয়ে তড়িৎ প্রবাহ করলে ক্যাটাফোরেসিস হয়, ক্যাটায়ন গুলো ক্যাথোডের দিকে যায়। পিএইচ বেশি অবস্থায় জুইটারায়নটা অ্যানায়ন ফর্মে চলে যায়, এবং এই অবস্থায় তড়িৎ দ্বার দিয়ে মানে ক্যাথোড অ্যানোড দিয়ে যদি ইলেকট্রিসিটি পাস করানো হয় তাহলে অ্যানায়ন গুলো অ্যানোডের দিকে যায় এবং অ্যানাফোরেসিস দেখতে পাওয়া যায়। তার মানে নির্দিষ্ট কোন একটা পিএইচ তো হবে যে পিএইচে তারা জুইটারায়ন ফর্মেই থাকবে, কোন দিকে যাবে না। কারণ দেখতে পাচ্ছি পিএইচ যদি কমিয়ে অ্যাসিডিক করে দেওয়া হয় তাহলে ক্যাথোডের দিকে দৌড়চ্ছে ক্যাটায়ন গুলো, ক্যাটায়ন ফর্ম হয়ে যাচ্ছে জুইটারায়নটা এবং ক্যাথোডের দিকে যাচ্ছে। দেখতে পাচ্ছি যদি পিএইচ বাড়িয়ে দিয়ে বেসিক করে দেওয়া হয় তাহলে জুইটারায়নটা অ্যানায়ন হয়ে যাচ্ছে এবং অ্যানোডের দিকে যাচ্ছে। তাহলে পিএইচ কে বাড়ানো কমানোর মাধ্যমে কোনো একটা নির্দিষ্ট পিএইচ তো পাবো যে পিএইচ এ ক্যাটায়নের দিকেও যাবে না, যে পিএইচ এ পুরো নিউট্রাল অবস্থায় অর্থাৎ জুইটারায়ন ফর্মটাই এক্সিস্ট করবে, না তো ক্যাটাফোরেসিস হবে না তো অ্যানাফোরেসিস হবে। অর্থাৎ এমন তো কোনো একটা পিএইচ পাবো যে পিএইচ এ এই পুরো অ্যামাইনো অ্যাসিডটা জুইটারায়ন নিউট্রাল ফর্মে এক্সিস্ট করবে, এবং সেই ফর্মে সেই অবস্থায় ক্যাথোড অ্যানোড লাগিয়ে যদি আমি তড়িৎ প্রবাহ করে ইলেকট্রোলাইসিস করে থাকি তাহলে যেহেতু সেটা নিউট্রাল জুইটারায়ন ফর্মে এক্সিস্ট করছে তাই সে কোনো দিকে যাবে না। এরকম একটা পিএইচ তো পাওয়া যাবে ট্রায়াল এরার করতে করতে, যে কোনো একটা পিএইচ এ হয়তো ক্যাথোডের দিকে চলে যাচ্ছে ক্যাটায়ন ফর্ম নিয়ে নিচ্ছে, অন্য কোনো পিএইচ এ হয়তো অ্যানোডের দিকে চলে যাচ্ছে অ্যানায়ন ফর্ম নিয়ে নিচ্ছে। অ্যাডজাস্ট করতে থাকলে কোন একটা পিএইচ তো পাবো না যে পিএইচ এ আমরা বলতে পারবো যে ক্যাটায়নের দিকেও যাবে না এবং অ্যানায়নের দিকেও যাবে না, নিউট্রাল জুইটারায়ন ফর্মটা এক্সিস্ট করবে। সেই পিএইচ কে বলা হয় সমতড়িৎ বিন্দু বা আইসোইলেকট্রিক পয়েন্ট। প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের এই সমতড়িৎ বিন্দু বা নির্দিষ্ট, এবং এই সমতড়িৎ বিন্দু বা আইসোইলেকট্রিক পয়েন্টের থ্রু দিয়ে অ্যামাইনো অ্যাসিডকে আইডেন্টিফাই করা হয়, কারণ একটা অ্যামাইনো অ্যাসিডের থেকে অন্য অ্যামাইনো অ্যাসিডের এই সমতড়িৎ বিন্দুর মান পৃথক থাকে, আলাদা হয়। আচ্ছা, পেপটাইড বন্ড কাকে বলছে?
দেখে নাও ভালো করে, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এর নাম হচ্ছে গ্লাইসিন, আর এটা একটা অ্যামাইনো অ্যাসিডের নাম হচ্ছে অ্যালানিন। এবারে গ্লাইসিনের কার্বক্সিল গ্রুপের লাস্টের OH দুটো, লাস্টের OH-টা, গ্লাইসিনের কার্বক্সিল গ্রুপের OH-টা, আর অ্যালানিনের একটা হাইড্রোজেন, একটাই হাইড্রোজেন NH2 গ্রুপের, NH2 গ্রুপে দুটো হাইড্রোজেন আছে, একটাই হাইড্রোজেন। এরা জল তৈরি করে বেরিয়ে যেতে পারে যখন এদের মধ্যে রিঅ্যাকশন হবে, বন্ড তৈরি হবে। তাহলে এই যে বন্ডিংটা তৈরি হলো জলটা চলে যাওয়ার পরে, CO তার সঙ্গে NH, কারণ CO এর পরে OH টা বেরিয়ে গেছে আর NH এর H টাও বেরিয়ে গেছে, হয়ে গেল CONH, এটাকে বলে পেপটাইড বন্ড। এবং গ্লাইসিন এবং অ্যালানিন এই পেপটাইড বন্ডের থ্রু দিয়ে জয়েন করে গেল, আমরা বললাম ডাইপেপটাইড তৈরি হয়েছে, গ্লাইয়ালা ডাইপেপটাইড। দেখে নাও কেমন করে হলো, যদি কোনো কনফিউশন থাকে ভালো করে একবার দেখে নেবে। এই হচ্ছে গ্লাইসিন, কারেক্ট, আর এই হচ্ছে অ্যালানিন, কারেক্ট। তাহলে গ্লাইসিনের OH আর অ্যালানিনের H, এই পোরশনটা ওয়াটার তৈরি করে যদি বেরিয়ে যায়, ডিহাইড্রেশন হয়ে যায়, ডিকন্ডেনসেশন হয়ে যায়, তাহলে এই C ডাবল বন্ড তার সঙ্গে জয়েন করে যায় NH, এই যে বন্ডটা তৈরি হলো এটাকেই বলে পেপটাইড বন্ড। এই C ডাবল বন্ড তার সঙ্গে NH, এই যে বন্ডটা ফর্ম হলো এটাকেই বলা হয় পেপটাইড বন্ড, এবং এই কম্পাউন্ডটাকে বলা হয় গ্লাইঅ্যালা। আগে গ্লাইসিন তারপর অ্যালানিন, এটা কি ছিল গ্লাইসিন, তারপরে হচ্ছে এটা অ্যালানিন, তাহলে এটাকে বলবো গ্লাইঅ্যালা ডাইপেপটাইড। গ্লাইঅ্যালা ডাইপেপটাইড, দুজনে মিলে, দুটো অ্যামাইনো অ্যাসিড মিলে একটা ডাইপেপটাইড তৈরি করেছে যার নাম গ্লাইঅ্যালা। আচ্ছা, তাহলে যদি অ্যালাগ্লাই ডাইপেপটাইডটা তৈরি করতে হয়, অ্যালাগ্লাই ডাইপেপটাইড যদি তৈরি করতে হয় তাহলে কি করতে হবে বলো দেখি। তো যদি তাহলে অ্যালাগ্লাই তৈরি করতে হয় তাহলে কি বলবো, এটা তো গ্লাইঅ্যালা তৈরি হয়ে গেল। এবার অ্যালাগ্লাই এর ব্যাপারে দেখে নি, তাহলে অ্যালানিনকে আগে লিখবো তারপরে গ্লাইসিনকে লিখবো, চলো দেখে নেওয়া যাক। অ্যালাগ্লাই ডাইপেপটাইড তৈরি করতে হবে, তাহলে অ্যালানিনকে আগে লিখে নি, অ্যালানিনকে আগে লিখছি, যেটা তৈরি করতে হবে সেটাকে আগে লিখতে হবে, অ্যালাগ্লাই, তাই অ্যালানিনটা আগে, NH2 CH3 COOH, এই হয়ে গেল অ্যালানিন। এবারে গ্লাইসিনকে লিখছি, কারণ অ্যালাগ্লাই ডাইপেপটাইড হবে এখন। তাহলে এবার অ্যালানিনের, এটা হচ্ছে গ্লাইসিন, তাহলে অ্যালানিনের OH গ্রুপ আর গ্লাইসিনের হাইড্রোজেনটা, NH2 গ্রুপের হাইড্রোজেনটা, এরা ডিহাইড্রেশন হবে, ওয়াটার বেরিয়ে যাবে, কন্ডেনসেশন হবে, এবং অ্যালানিনের C ডাবল বন্ড তার সঙ্গে গ্লাইসিনের NH জয়েন করবে। অ্যালানিনের C ডাবল বন্ড এবং গ্লাইসিনের NH জয়েন করবে, এটাকে বলবো আমরা অ্যালাগ্লাই ডাইপেপটাইড। এটাকে বলবো আমরা অ্যালাগ্লাই ডাইপেপটাইড। অবশ্যই এটা তাহলে কি বন্ড, এটা তাহলে পেপটাইড বন্ড, এবং এই পেপটাইড বন্ডটা কেমন হলো, এটা হচ্ছে অ্যালাগ্লাই ডাইপেপটাইড তৈরি হলো, অ্যালাগ্লাই ডাইপেপটাইড। তাহলে গ্লাইঅ্যালা যখন বলছি তখন কি হচ্ছে, আগে গ্লাইসিন তারপর অ্যালানিন, গ্লাইসিনের কার্বক্সিলিক গ্রুপ আর অ্যালানিনের NH2 গ্রুপ। অ্যালাগ্লাই যখন বলছি তখন অ্যালানিনের কার্বক্সিলিক গ্রুপ আর গ্লাইসিনের NH2 গ্রুপ, এরকম করে ডাইপেপটাইড গুলো তৈরি হচ্ছে। তাহলে পেপটাইড বন্ড একদম ক্লিয়ার আশা করছি। ট্রাইপেপটাইড যখন হবে তখন কি হবে দেখতেই পাচ্ছি, ধরো গ্লাইসিন আছে, অ্যালানিন আছে, আবার গ্লাইসিন আছে, তো গ্লাইসিনের OH গ্রুপ, তারপর অ্যালানিনের একদিকের NH গ্রুপ, আবার অ্যালানিনের অন্য দিকের OH গ্রুপ, তাই না, এরা জয়েন করতে থাকবে, কারেক্ট। তো এরকম করে হতে থাকবে, ঠিক আছে। তো যখন ট্রাইপেপটাইড হবে তিনজন জয়েন করবে বেসিক্যালি। ট্রাইপেপটাইড যখন হচ্ছে, ট্রাইপেপটাইডে কি হচ্ছে, গ্লাইসিন, অ্যালানিন, গ্লাইসিন তিনজন জয়েন করছে, কারেক্ট। পলিপেপটাইড হলো দেখতে পাচ্ছি অনেকজন এরকম জয়েন করে গেছে, পলিপেপটাইড হলো দেখতে পাচ্ছি পরিষ্কার এরকম অনেকজন জয়েন করে গেছে।
এইটা একটা তোমার অ্যামাইনো অ্যাসিড ছিল, এরকম করে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড হোল এন ওই জন্য লেখা হয়েছে হোল এন, অনেক অ্যামাইনো অ্যাসিড হোল এন ফর্মে জয়েন করে গেছে। আবার এইদিকে অ্যামাইনো অ্যাসিড, তাহলে এখানে অ্যামাইনো অ্যাসিড, মাঝখানে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড, এদিকে অ্যামাইনো অ্যাসিড, তো অনেকগুলো যখন অ্যামাইনো অ্যাসিড জয়েন করে গেছে আমরা বলছি পলিপেপটাইড তৈরি হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে পলিপেপটাইড কেমন করে তৈরি হচ্ছে? ভেরি গুড। ওকে, চলে আসছে এবার প্রোটিনের গঠনটা কেমন। প্রোটিনের গঠনের চারটে স্ট্রাকচার আছে। প্রথমে আসছি প্রাইমারি স্ট্রাকচার। প্রাইমারি স্ট্রাকচার মানে কি? প্রাইমারি স্ট্রাকচার মানে হচ্ছে জাস্ট একটা পলিপেপটাইড তৈরি হয়েছে, পলিপেপটাইড তৈরি হয়েছে, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডের চেইন জুড়ে 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 একটা পলিপেপটাইড চেইন তৈরি হয়েছে। অ্যামাইনো অ্যাসিড জুড়ে 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 একটা পলিপেপটাইড চেইন তৈরি হয়েছে। অ্যামাইনো অ্যাসিড গুলো জুড়ে জুড়ে কি হয়েছে? একটা পলিপেপটাইড চেইন তৈরি হয়েছে। এই পলিপেপটাইড চেইনটাকে আমরা কি বলছি? এই পলিপেপটাইড চেইনটাকে আমরা বলছি এটা হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার। যেখানে দেখতেই পাচ্ছ পলিপেপটাইড মানে পেপটাইড বন্ড দিয়ে অ্যামাইনো অ্যাসিড গুলো জুড়ে গেছে, পেপটাইড বন্ডের থ্রু দিয়ে অ্যামাইনো অ্যাসিড গুলো জুড়ে একটা পলিপেপটাইড তৈরি হয়েছে। এবার এই পলিপেপটাইড যখন টুইস্টিং হয় কি হচ্ছে? এখানে ফোল্ডিং হচ্ছে। ঠিক আছে, ফোল্ডিং, পলিপেপটাইড চেইনটা তৈরি হতে হতে ফোল্ড হচ্ছে, বড় হচ্ছে এবং ফোল্ড হচ্ছে। এটা হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার অফ প্রোটিন। এটা তাহলে প্রাইমারি স্ট্রাকচার পলিপেপটাইড চেইন, পলিপেপটাইড চেইনে ফোল্ডিং হলে সেকেন্ডারি স্ট্রাকচার। এবারে ফোল্ডিং হতে হতে এবারে কি হচ্ছে? টুইস্টিং হচ্ছে, আরো বেন্ড হচ্ছে, বেন্ডিং এন্ড টুইস্টিং। তখন তৈরি হচ্ছে টারশিয়ারি স্ট্রাকচার। এবং তারপরে এই টোটাল টুইস্টিং হতে হতে সেখানে কয়েলিং এন্ড সুপার কয়েলিং, পেঁচিয়ে পেঁচিয়ে যাচ্ছে, তখন তৈরি হচ্ছে প্রোটিনের কোয়াটারনারি স্ট্রাকচার। তাহলে লিনিয়ার পলিপেপটাইড চেইন যখন প্রাইমারি স্ট্রাকচার, সেখানে ফোল্ড হতে শুরু করলো সেকেন্ডারি স্ট্রাকচার, টুইস্ট হলো, বেন্ড হলো টারশিয়ারি স্ট্রাকচার, এবং সেখান থেকে একদম কয়েল হয়ে গেল, পেঁচিয়ে গেল কোয়াটারনারি স্ট্রাকচার। এতটা প্যাঁচানো স্ট্রাকচার স্টেবিলিটি কেমন করে পায়? স্টেবিলিটি পাওয়ার জন্য কতগুলো ফ্যাক্টর আছে, দেখে নেওয়া যাক ফ্যাক্টর গুলো কেমন করে স্টেবিলিটি পাই। যে দেখে নাও পুরো জিনিসটা। এটা হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার, যেখানে লিনিয়ার অ্যামাইনো অ্যাসিড গুলো জুড়ে একটা পলিপেপটাইড লিনিয়ার চেইন তৈরি করেছে। অ্যামাইনো অ্যাসিড গুলো জুড়ে জুড়ে একটা লিনিয়ার পলিপেপটাইড চেইন তৈরি করেছে, আমরা বলছি প্রাইমারি স্ট্রাকচার। দেন কি হচ্ছে? ফোল্ডিং হচ্ছে। দুরকম ভাবে ফোল্ডিং হতে পারে, এটাকে বলে আলফা হেলিক্যাল ফোল্ডিং, এটাকে বলে বিটা প্লিটেড ফোল্ডিং। দুরকম ভাবে ফোল্ডিং হতে পারে, একটা হচ্ছে এরকম স্পাইরাল ওয়েতে, তখন বলে আলফা হেলিক্যাল ফোল্ডিং। একটা হচ্ছে প্লেট তৈরি করে করে, শীট তৈরি করে করে। দুরকম ভাবে ফোল্ডিং হতে পারে, একটা হচ্ছে এরকম স্পাইরাল ওয়েতে, আর একটা হচ্ছে এরকম শীট তৈরি করে করে, শীট বা প্লেট তৈরি করে করে। তো আলফা হেলিক্স বা বিটা প্লিটেড এরা হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার, কারণ ফোল্ডিং হচ্ছে এখানে অ্যামাইনো অ্যাসিডের মধ্যে। লিনিয়ার চেইনটা চলতে চলতে ফোল্ড হতে হতে বড় হচ্ছে, বড় হতে হতে ফোল্ড হয়ে যাচ্ছে, বেন্ড হয়ে যাচ্ছে, ফোল্ডিং হতে হতে টুইস্টিং হয়ে গেছে, প্রচুর পেঁচিয়ে গেছে, টারশিয়ারি স্ট্রাকচার। এবং লাস্টে একদম কমপ্লেক্স একটা কয়েল হয়ে গেছে, পেঁচিয়ে 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 একদম লাটাইয়ের যেরকম সুতো পেঁচিয়ে যায় এরকম পেঁচিয়ে 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 এটা পুরো কয়েল হয়ে গেছে, কয়েলিং হয়ে গেছে প্রচুর, তখন বলছি টারশিয়ারি বা কোয়াটারনারি স্ট্রাকচার। কথা হচ্ছে এত প্যাঁচ আছে, বন্ড গুলো ভেঙে যায় না। প্যাচের জায়গাতে যেখানে বেন্ড হচ্ছে, যেখানে ফোল্ড হচ্ছে, ওখানে বন্ড গুলো ভেঙে যায় না। স্টেবিলিটি পায় কি করে এরকম কমপ্লেক্স স্ট্রাকচারটা? তো স্টেবিলিটি দেওয়ার জন্য কি কি ফ্যাক্টর আছে দেখে নেওয়া যাক। যেখানে এখানে প্যাচ হয় সেখানে সেখানে হাইড্রোজেন বন্ডিং আসে, দেখতেই পাওয়া যাচ্ছে যে অক্সিজেন এবং হাইড্রোজেন এদের মাঝখানে হাইড্রোজেন বন্ডিং তৈরি হয়। তাহলে ফোল্ডিং হচ্ছে, বেন্ডিং হচ্ছে, টুইস্টিং হচ্ছে, বেঁকে যাচ্ছে বন্ড গুলো। তারপরে স্টেবল কি করে থাকছে প্রোটিনটা? অনেক বড় মলিকিউল, স্টেবল কি করে থাকছে? বিভিন্ন জায়গায় জায়গায় হাইড্রোজেন বন্ডিং এসে সাপোর্ট দিচ্ছে। যেখানে ও মাইনাস আছে আর হাইড্রোজেন আছে, পাশাপাশি দুটো গ্রুপ আছে, একটা ও মাইনাস আছে, একটা হাইড্রোজেন আছে, ওদের মাঝখানে একটা অ্যাট্রাকশন হয়ে যাচ্ছে, হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, সাপোর্ট দিচ্ছে। তাহলে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে সাপোর্ট নাম্বার 1, যে সাপোর্টটা ওই কমপ্লেক্স প্রোটিনের স্ট্রাকচারে থাকে, যে কারণে কমপ্লেক্স প্রোটিন স্ট্রাকচারটা বেঁকে যায় না, ভেঙে যায় না। কারেক্ট? আর কি আছে? সল্ট ব্রিজ, ক্যাটায়ন এবং অ্যানায়ন। ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে আয়নিক বন্ডিং। ক্যাটায়ন এবং অ্যানায়নে তৈরি হয়ে যাচ্ছে আয়নিক বন্ডিং, যেটাকে বলছি সল্ট ব্রিজ। তো ক্যাটায়ন অ্যানায়নে যদি আয়নিক বন্ডিং সল্ট ব্রিজ তৈরি হয়ে যায়, সেটাও স্টেবিলিটি দিচ্ছে, কমপ্লেক্স স্ট্রাকচারটাকে ভাঙতে দিচ্ছে না।
নেক্সট কি, বিভিন্ন রকমের দুর্বল ভ্যান ডার ওয়াল ফোর্সেস। অ্যালকিল গ্রুপ আছে আমরা দেখেছি অ্যামাইনো অ্যাসিডে, এই অ্যালকিল গ্রুপগুলোর মধ্যে এক রকমের অ্যাট্রাকশন হচ্ছে, যদিও হ্যাঁ উইক অ্যাট্রাকশন, বাট হচ্ছে। অ্যালকিল গ্রুপগুলোর মধ্যে দেখতে পাচ্ছি অ্যালকিল গ্রুপগুলোর মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে, যে কারণে অ্যামাইনো অ্যাসিডের মানে যে কারণে প্রোটিনের কমপ্লেক্স স্ট্রাকচারটা স্টেবিলিটি পাচ্ছে, অ্যালকিল গ্রুপগুলোর মধ্যে একটা অ্যাট্রাকশন কাজ করছে। ঠিক আছে, আর কি, আর একটা হচ্ছে ডাইসালফাইড বন্ড, মাঝে মধ্যে এই সালফার সালফারে তাদের মধ্যে বন্ড তৈরি হচ্ছে, ডাইসালফাইড বন্ড এনজাইমের জন্য প্রচুর হয়। এনজাইমে প্রচুর সালফার অ্যাটম থাকে, তো সালফার অ্যাটম গুলোর মধ্যে নিজেদের মধ্যে বন্ড হয়ে যায়, যে সালফার অ্যাটম গুলো একে অপরের সাথে বন্ড হয়ে মানে ব্যাপারটা কি, ব্যাপারটা যেরকম মানে অনেক লম্বা প্যাচানের এরকম স্ট্রাকচার তৈরি হয়েছে, মাঝে মাঝে এরকম সাপোর্ট দেওয়া আছে, হাইড্রোজেন বন্ডিং দিয়ে কোথাও সাপোর্ট আছে, কোথাও ক্যাটায়ন অ্যানায়নের মাঝখানে সল ব্রিজ দিয়ে সাপোর্ট দেওয়া আছে, কোথাও হয়তো তোমার এইখানে দেখলাম ভ্যান ডার ওয়াল ফোর্স দিয়ে সাপোর্ট দেওয়া আছে, কোথাও হয়তো ডাইসালফাইড বন্ডের মাধ্যমে এক্সট্রা বন্ড তৈরি হয়েছে। যত যেখানে এখানে প্যাচ হয়েছে, প্যাচের জায়গায় যদি একটু সাপোর্ট দিয়ে দেওয়া হয় সেলোটেপ লাগানোর মতন, যেরকম মোবাইলের চার্জারের তার বেন্ড হতে হতে ছিঁড়ে গেলে আমরা সেলোটেপ দিয়ে সাপোর্ট দিই, ঠিক একই রকম ভাবে এইখানে যে বেন্ডিং গুলো হচ্ছে, ফোল্ডিং গুলো হচ্ছে, সেখানে সাপোর্ট দিচ্ছে এই ধরনের ফোর্স গুলো। চারটে ফোর্স, হাইড্রোজেন বন্ডিং, সল ব্রিজ, ক্যাটায়নের মধ্যে বন্ডিং, আর কি আছে, আর আছে হচ্ছে তোমার ডাইসালফাইড বন্ডিং, আর কি আছে, আর আছে হচ্ছে তোমার ভ্যান ডার ওয়াল ফোর্স গুলো, যেগুলো কিনা অ্যালকিল গ্রুপ গুলোর মধ্যে কাজ করছে। এই সব রকমের বন্ডিং গুলো ওই কোয়াটারনারি কমপ্লেক্স কয়েলিং যে প্যাঁচানো স্ট্রাকচারটা বিভিন্ন ভাবে সাপোর্ট দিয়ে স্ট্রাকচারটাকে স্টেবল ভাবে ধরে রেখেছে। স্ট্রাকচারটা কি তাহলে কখনো ভেঙে যেতে পারে? ভেঙে যাওয়াকে বলে ডিনেচারেশন। কখন ভেঙে যায়? হিট দিলে ভেঙে যায়, অ্যালকোহলের প্রেজেন্সে ভেঙে যায়, রেডিয়েশন দিলে ভেঙে যায়, তখন প্যাচ পুরো খুলে যায়, এটাকে বলে ডিনেচারেশন অফ প্রোটিন। পুরোপুরি প্যাচ তখন খুলে যায়। দেখো কমপ্লেক্স কয়েলিং স্ট্রাকচার ছিল, তিনটে চারটে কন্ডিশনে এই পুরোটা আনকয়েলড হয়ে গিয়ে প্যাচ সব খুলে গেছে, অর্থাৎ প্রোটিন নষ্ট হয়ে গেছে। প্যাচ খুলে, প্রোটিনটা প্যাচ থাকলে তবেই প্রোটিন, প্যাচ খুলে গেল, ওর সমস্ত ফাংশন নষ্ট হয়ে গেল, ও আর প্রোটিন হিসেবে ফাংশন করতে পারবে না। ডিমকে যখন ভেজে দিই আমরা, ডিমের প্রোটিনের গুণ চলে গেল, আর প্রোটিন হিসেবে আমরা ওকে ব্যবহার করতে পারবো না। প্রোটিন বলছি ঠিক আছে, প্রোটিন খাচ্ছি, কিন্তু ভেজে দেওয়া ডিমে কিন্তু প্রোটিনটা থাকে না। ভেজে দেওয়া ডিমে প্রোটিন যেটা ছিল অ্যালবুমিন, ওটা কিন্তু জমাট বেঁধে গেছে, ডিনেচারেশন হয়ে গেছে, প্রোটিনের সমস্ত প্যাচ পুচ খুলে গেছে, এই প্রোটিনের ধর্মগুলো চেঞ্জ হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে। তাহলে প্রোটিনের মধ্যে থাকা এই কয়েলিং ব্যাপারটা, যেটা কিনা বিভিন্ন বন্ডের থ্রু দিয়ে স্টেবিলিটি পাচ্ছিল, ওগুলো কেমন করে খুলে গেল, কি কি কন্ডিশনে খুলে যেতে পারে? অ্যালকোহলের প্রেজেন্সে খুলতে পারে, সানলাইটের প্রেজেন্সে খুলতে পারে, ঠিক আছে, হিট পেলে খুলতে পারে। তো প্যাচগুলো খুলে যাওয়াটাকে বলা হয় ডিনেচারেশন। প্রোটিনের ধর্ম এখানে শেষ হয়ে গেল। ডিনেচারেশন মানে প্রোটিনের ধর্মটা নষ্ট হয়ে গেছে। ওকে, চলে আসছে এবার আমরা এনজাইম। তো এনজাইমের কিছু এনজাইমের আমরা মেন মেকানিজমটা দেখে নেব। এনজাইমের কিছু ফিচার্স আছে আমরা জানি। এনজাইম হচ্ছে ক্যাটালিস্ট। এনজাইমগুলো এক ধরনের প্রোটিন। এনজাইমগুলো কি? এনজাইমগুলো তো সবই এক ধরনের প্রোটিন, তাই তো? এনজাইমগুলো হচ্ছে এক এক ধরনের প্রোটিন। এনজাইমগুলো কিছুই না, বিভিন্ন রকমের টারশিয়ারি প্রোটিন, বেসিক্যালি টারশিয়ারি প্রোটিন। ঠিক আছে, টারশিয়ারি প্রোটিন হচ্ছে এনজাইমগুলো। এবার যে টারশিয়ারি প্রোটিন এনজাইমগুলো, এই টারশিয়ারি প্রোটিনগুলো কেমন করে ফাংশন করে এনজাইমগুলো, সেটা হচ্ছে ইএস কমপ্লেক্স মেকানিজমটা এক্ষুনি আমরা দেখব, যে ইএস কমপ্লেক্স তৈরি করে এনজাইমগুলো ফাংশন করে। লক এন্ড কি মডেল বলে এটাকে, কি বলে? লক এন্ড কি মডেল, যার মাধ্যমে এনজাইমগুলো ফাংশন করে। এনজাইমগুলো ক্যাটালিস্ট, যারা বিভিন্ন পিএইচ নির্দিষ্ট পিএইচ এ নির্দিষ্ট টেম্পারেচারেই কাজ করে। অর্থাৎ পিএইচ যদি বডিতে চেঞ্জেস হয়ে যায় কোনোভাবে, বডির টেম্পারেচার যদি কোনোভাবে বেড়ে যায়, কমে যায়, তাহলে কিন্তু এনজাইমের ফাংশন নষ্ট হয়ে যায়। এনজাইমগুলো স্পেসিফিক ভাবে কাজ করে। সামান্য এনজাইম অনেকটা পরিমাণ রিঅ্যাকশনসকে কন্ট্রোল করতে পারে, ক্যাটালাইজ করতে পারে, এবং এরা পিএইচ এবং টেম্পারেচার নির্দিষ্ট, এগুলো চেঞ্জ হলে এনজাইমের ফাংশনে প্রবলেম হয়। তো ফাংশনটা করে কেমন করে? ফাংশনটা করে হচ্ছে ইএস কমপ্লেক্সের থ্রু দিয়ে। দেখে নেওয়া যাক কেমন করে করে। সো বললাম এটা ছিল এনজাইম, এটা হচ্ছে যা কিছু খেয়েছি, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, সেই সাবস্ট্রেট। তো এনজাইমের সঙ্গে সাবস্ট্রেটটা মিলে গিয়ে প্রথমে তৈরি করলে একটা ইএস কমপ্লেক্স, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, যেখানে সাবস্ট্রেটটা এনজাইমের অ্যাক্টিভ সাইডে বসে গেল, সাবস্ট্রেটটা এনজাইমের অ্যাক্টিভ সাইডে বসে গেল, দিয়ে কমপ্লেক্স তৈরি হলো। কমপ্লেক্স তারপরে প্রোডাক্টে কনভার্ট হয়ে গেল ইপি কমপ্লেক্স, প্রোডাক্ট তৈরি হয়ে গেল, এবং তারপরে প্রোডাক্টটা বেরিয়ে চলে গেল, এনজাইমটা আবার ফ্রি হয়ে গেল, আবার নতুন করে রিসাইকেল করতে পারবে, ওই এনজাইম নতুন করে আবার একটা সেকেন্ড সাবস্ট্রেট মলিকুলকে নিতে পারবে।
তাহলে ছিল এনজাইম, এনজাইমের অ্যাক্টিভ সাইডে বসে গেল কে? খাবার দাবারের মলিকুল গুলো, যেগুলো কিনা হজম হবে, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড সব বসে গেল। ইএস কমপ্লেক্স হলো, তারপরে ওটা চেঞ্জেস হয়ে গেল, ইপি কমপ্লেক্স হলো, প্রোডাক্ট কমপ্লেক্স হলো, তারপরে প্রোডাক্ট যেটা আলাদা হয়ে গেল, এনজাইমটা আবার ফ্রি হয়ে গেল, ফ্রি এনজাইম, প্রোডাক্ট আলাদা হয়ে গেল, এনজাইম ফ্রি হয়ে গেল, এনজাইম ফ্রি হয়ে গেল, এবং সেখানে সেই এনজাইম আবার ইউজ হতে পারবে। এটাকে লক এন্ড কি মডেল কেন বলা হলো? কারণ ঠিক যেরকম একটা তালার একটাই চাবি থাকে, ওই একই রকম ভাবে কোনো একটা নির্দিষ্ট এনজাইম সব রিঅ্যাকশনস কে ক্যাটালাইজ করতে পারে না। একটা নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট ধরনের মলিকুলকে ক্যাটালাইজ করতে পারবে, মানে যে এনজাইম গ্লুকোজকে ক্যাটালাইজ করে সেই এনজাইম কিন্তু অ্যামাইনো অ্যাসিডকে ক্যাটালাইজ করতে পারবে না, বা ফ্যাটকে ক্যাটালাইজ করতে পারবে না। নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট ধরনের সাবস্ট্রেটকেই ক্যাটালাইজ করে তাকে প্রোডাক্টে কনভার্ট করে দিতে পারে এই কমপ্লেক্স মেকানিজমের থ্রু দিয়ে। ক্লিয়ার হয়েছে এনজাইম কেমন করে পারফর্ম করে? আচ্ছা, এনজাইমের পরে আমাদের মেইন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডটা হচ্ছে আমাদের এই পোর্শনটার একদম লাস্ট পার্ট। তো নিউক্লিক অ্যাসিডটা কি? ডিএনএ এবং আরএনএ দুই রকমের আছে, মেইনলি ডিএনএটা আমাদের ইম্পর্টেন্ট। নিউক্লিক অ্যাসিডের গঠনটাতে কি আছে? নিউক্লিক অ্যাসিড তৈরি হচ্ছে নিউক্লিওটাইড। নিউক্লিক অ্যাসিডকে বলা যেতে পারে পলিনিউক্লিওটাইড, অর্থাৎ নিউক্লিওটাইড বলে একটা ইউনিট আছে, ওই নিউক্লিওটাইড ইউনিটটার পলিমারই হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তাহলে জানতে হবে নিউক্লিওটাইড ইউনিটটা আবার কি দিয়ে তৈরি হচ্ছে? যার পলিমার হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তো নিউক্লিক অ্যাসিডের অনেক রকমের বেস থাকে। বেস কি কি বেস থাকে? অ্যাডেনিন, যাকে আমরা বলি এ। নিউক্লিক অ্যাসিডের বেসগুলো দেখি, অ্যাডেনিন, গুয়ানিন, আচ্ছা, থাইমিন, সাইটোসিন, ইউরাসিল। এর মধ্যে ইউরাসিলটা আরএনএ তে থাকে। নিউক্লিক অ্যাসিডে সুগার থাকে, সেই সুগারটা হচ্ছে রাইবোজ বা ডিঅক্সিরাইবোজ। আরএনএ হলে থাকবে রাইবোজ, ডিএনএ হলে থাকবে ডিঅক্সিরাইবোজ। ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড ডিএনএ এর ফুল ফর্ম, তাই তো? তাহলে নিউক্লিক অ্যাসিডের দুটো উপাদান কি জানলাম। নিউক্লিক অ্যাসিডের একটা উপাদান হচ্ছে নাইট্রোজেন সমন্বিত, নাইট্রোজেন কন্টেনিং কিছু বেস মলিকিউল। দেখতেই পাচ্ছি সবকটা বেস মলিকিউলে নাইট্রোজেন আছে। তো নাইট্রোজেন কন্টেনিং কিছু বেস মলিকিউল হচ্ছে নিউক্লিক অ্যাসিডের একটা উপাদান। আর হচ্ছে কিছু সুগার মলিকিউল আছে, পেন্টোজ, কিছু সুগার মলিকিউল আছে, পেন্টোজ সুগার আছে, এরা হচ্ছে নিউক্লিক অ্যাসিডের আর একটা উপাদান। আর একটা ফসফেট গ্রুপ থাকে। এই তিনটে হচ্ছে নিউক্লিক অ্যাসিডের মেইন তিনটে উপাদান। নাইট্রোজেন কন্টেনিং বেস মলিকিউল কি কি হতে পারে? অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, ইউরাসিল। এর মধ্যে ইউরাসিলটা তোমার আরএনএ তে থাকে, থাইমিন ডিএনএ তে থাকে। ঠিক আছে, ডিএনএ তে তাহলে কি কি থাকছে? ডিএনএ থাকতে হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। এটা হচ্ছে তোমার থাকছে হচ্ছে ডিএনএ তে। আরএনএ তে থাইমিনের জায়গায় ইউরাসিল থাকবে। অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল আরএনএ তে থাকবে। তাহলে আরএনএ তে ইউরাসিল থাকছে আর ডিএনএ তে সেইখানেই থাইমিন থাকছে। ক্লিয়ার? আর এই আরএনএ হলে রাইবোজ সুগার থাকবে পেন্টোজ সুগার হিসাবে, ডিএনএ হলে ডিঅক্সিরাইবোজ সুগার থাকবে পেন্টোজ সুগার হিসাবে। সঙ্গে থাকবে হচ্ছে ফসফেট গ্রুপ। তাহলে এইটা হচ্ছে একটা নিউক্লিওটাইড। ভালো করে দেখবে কি আছে? নাইট্রোজেন বেস আছে, এই অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, কোনো না কোনো নাইট্রোজেনের বেসটা আছে। সঙ্গে আছে এই দেখো পেন্টোজ সুগারটা, যেটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ পেন্টোজ সুগারটা আছে। সঙ্গে আছে এটা ফসফেট গ্রুপ। তাহলে ফসফেট, সুগার এবং বেস, এই পুরো ইউনিটটাকে বলে নিউক্লিওটাইড। ফসফেট সঙ্গে রাইবোজ বা ডিঅক্সিরাইবোজ, কোনো না কোনো সুগার, সঙ্গে কোনো না কোনো বেস, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, ইউরাসিল। এই পুরো ইউনিটটাকে বলে একটা নিউক্লিওটাইড। ফসফেটটা না থাকলে তাকে বলা হয় নিউক্লিওসাইড। ফসফেট না থাকলে বলে নিউক্লিওসাইড, মানে ফসফেট প্লাস নিউক্লিওসাইড, তাহলেই হবে নিউক্লিওটাইড। ফসফেট প্লাস নিউক্লিওসাইড, তাহলেই হবে নিউক্লিওটাইড। এবারে নিউক্লিওটাইড গুলো জয়েন করে করেই ডিএনএ স্ট্র্যান্ডটা তৈরি করে, ডিএনএ যে চেনটা তৈরি করে, নিউক্লিওটাইড গুলো জয়েন করে যায়, এটাকেই বলে পলিনিউক্লিওটাইড। সো কেমন করে জয়েন করে আমরা দেখিনি। এই যে নিউক্লিওটাইড নিশ্চয়ই বুঝতে পারছো, এটা ফসফেট, এটা হচ্ছে তোমার পেন্টোজ সুগার, ফসফেট, সুগার, নাইট্রোজেন বেস, কোনো না কোনো নাইট্রোজেন বেস আছে। এই হচ্ছে একটা নিউক্লিওটাইড। এবারে দেখো নিউক্লিওটাইড গুলো কেমন করে চেনটা তৈরি করছে, ভালো করে দেখবে। এই হচ্ছে আমাদের একটা নিউক্লিওটাইড, ভালো করে দেখার চেষ্টা করবে আমাদের নিউক্লিওটাইডটা। এই হচ্ছে আমাদের, কই গেল, এই যে, এই হচ্ছে আমাদের একটা নিউক্লিওটাইড, ফসফেট, সুগার, থাইমিন, নাইট্রোজেন বেস।
আর একটা নিউক্লিওটাইড, ফসফেট সুগার, থাইমিন, গুয়ানিন, ফসফেট সুগার, সাইটোসিন চলছে, এদিকেও চলছে। সো নিউক্লিওটাইড গুলো মিলে একটা চেইন তৈরি করেছে, এটাই হচ্ছে ডিএনএ এর একটা স্ট্র্যান্ড। ডিএনএ দুটো স্ট্র্যান্ড আছে না, ডাবল হেলিকাল, তো এই ডাবল হেলিকালের একটা স্ট্র্যান্ড তৈরি হচ্ছে কি করে, এই নিউক্লিওটাইড গুলো চেনের থ্রু দিয়ে। তো নিউক্লিওটাইড 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 চেনে 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 নিউক্লিওটাইড গুলো ধীরে ধীরে পলিনিউক্লিওটাইড চেন বানাচ্ছে। এদিকেও আবার তৈরি হচ্ছে পলিনিউক্লিওটাইড চেন। দেখে নেওয়া যাক, এই হচ্ছে একটা পলিনিউক্লিওটাইড চেন, আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। আচ্ছা এইটা না একটুখানি দেখানোটা ভুল হচ্ছে, জাস্ট এই যে এইটা এটার সঙ্গে আছে, ঠিক আছে। ফসফেট সুগার, ফসফেট সুগার, নাইট্রোজেন বেস, ফসফেট সুগার, নাইট্রোজেন বেস, ফসফেট সুগার, নাইট্রোজেন বেস, একটু জাস্ট দেখাতে ভুল হয়েছিল, জাস্ট যাই হোক। তো ফসফেট সুগার, নাইট্রোজেন বেস, অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন। তো ফসফেট সুগার, নাইট্রোজেন বেস, এটা নিউক্লিওটাইড 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 নিউক্লিওটাইড। সো নিউক্লিওটাইড গুলো জয়েন করে করে তৈরি করেছে পলিনিউক্লিওটাইড। এদিকেও একই রকম ভাবে আছে, এই হচ্ছে নিউক্লিওটাইড, এই হচ্ছে নিউক্লিওটাইড, এই হচ্ছে আমাদের নিউক্লিওটাইড, এই হচ্ছে আমাদের নিউক্লিওটাইড, যারা জুড়ে 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 পলিনিউক্লিওটাইড চেন বানিয়েছে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। এবারে দুটো চেন আমার নিজেদের মধ্যে জুড়েছে, দুটো চেন আমার নিজেদের মধ্যে জুড়েছে, তবেই না এই ডাবল হেলিক্সটা হবে। একটা হেলিক্স হলো পলিনিউক্লিওটাইড চেন, আর একটা হেলিক্স হলো পলিনিউক্লিওটাইড চেন। এবার এদের নিজেদেরকে কানেক্টেড হতে হবে না, তো নিজেরা কানেক্টেড কি করে, হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে ওই বেস গুলোর মধ্যে। সো দেখা যাক, এই যে অ্যাডেনিন বেস আর থাইমিন বেস, দেখতেই পাচ্ছি এর মাঝখানে কি আছে, এই যে হাইড্রোজেন বন্ডিং। অ্যাডেনিন থাইমিন এর মাঝখানে আছে হাইড্রোজেন বন্ডিং, যে হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে দুটো স্ট্র্যান্ড জুড়ে ডাবল হেলিকাল স্ট্রাকচারটা তৈরি করছে। হাইড্রোজেন বন্ডিং, হাইড্রোজেন বন্ডিং, হাইড্রোজেন বন্ডিং। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি নিউক্লিওটাইডের যে চেনটা চলে গেছে পলিনিউক্লিওটাইড, নিউক্লিওটাইডের যে চেনটা চলে গেছে পলিনিউক্লিওটাইড, তাদের মাঝখানে হাইড্রোজেন বন্ডিং তৈরি হয়ে আছে। হাইড্রোজেন বন্ডিং, হাইড্রোজেন বন্ডিং, হাইড্রোজেন বন্ডিং, হাইড্রোজেন বন্ডিং। নাইট্রোজেন বেসগুলোর মধ্যে, নাইট্রোজেন যে বেসগুলো আছে অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, তাদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং তৈরি হয়। এই পলিনিউক্লিওটাইডের চেনগুলো ডাবল হেলিকাল ডিএনএ স্ট্রাকচার তৈরি করছে এবং স্টেবিলিটি দিচ্ছে। এবারে কোন নাইট্রোজেন বেসের সঙ্গে কোন নাইট্রোজেন বেসের কেমন হাইড্রোজেন বন্ডিং তৈরি হয়? যদি অ্যাডেনিন থাকে তার সঙ্গে ডাবল হাইড্রোজেন বন্ডিং এর থ্রু দিয়ে থাইমিন জয়েন করে, আর যদি গুয়ানিন থাকে তাহলে তার সঙ্গে ট্রিপল হাইড্রোজেন বন্ডিং এর থ্রু দিয়ে সাইটোসিন জয়েন করে, এটিজিসি। কোথাও অ্যাডেনিন থাকলে তার সঙ্গে ডাবল হাইড্রোজেন বন্ডিং এর থ্রু দিয়ে অন্যদিকে থাকবে থাইমিন। কোথাও গুয়ানিন থাকলে তার সঙ্গে ট্রিপল হাইড্রোজেন বন্ডিং এর থ্রু দিয়ে অন্যদিকে থাকবে সাইটোসিন। কোথাও সাইটোসিন থাকলে তার সঙ্গে ট্রিপল হাইড্রোজেন বন্ডিং এর থ্রু দিয়ে অন্যদিকে থাকবে গুয়ানিন। আর কোথাও থাইমিন থাকলে তার সঙ্গে ডাবল হাইড্রোজেন বন্ডিং এর থ্রু দিয়ে অন্যদিকে থাকবে অ্যাডেনিন। অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন, এটিজিসি। এই কম্বিনেশনে এই নাইট্রোজেন বেসগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ডিং তৈরি হলে হাইড্রোজেন বন্ডিংটা এই ডাবল হেলিকাল স্ট্রাকচারটাকে স্টেবিলিটি দিচ্ছে। তাহলে পলিনিউক্লিওটাইড চেন মানে হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড, পলিনিউক্লিওটাইড চেন মানে হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড। সিঙ্গেল স্ট্র্যান্ডের ডাবল হেলিকাল স্ট্রাকচার, ডাবল স্ট্র্যান্ড কি করে হলো, হাইড্রোজেন বন্ডিং জুড়লো এটিজিসি কম্বিনেশনে। আর একটা নিউক্লিওটাইড কি দিয়ে তৈরি হচ্ছে, ফসফেট পেন্টোজ সুগার নাইট্রোজেন বেস। এইভাবে তৈরি হচ্ছে একটা নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড সেখান থেকে পলিনিউক্লিওটাইড, পলিনিউক্লিওটাইডের স্ট্র্যান্ড এবং তাদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং এটিজিসি। এইভাবে তৈরি হচ্ছে পুরো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ মলিকুল কেমন দেখতে লাগবে, মলিকুলার একটা ফিগার দেখে নেওয়া যাক। দেখতেই পাচ্ছি পরিষ্কার মলিকুল গুলো কেমন ভাবে আছে, এতে পুরো স্ট্র্যান্ডটা তৈরি হয়ে দেখো। আমরা তো জাস্ট এরকম করে ড্র করে দিই, এরকম এরকম করে দিই, এই যে দাগ টেনে দিচ্ছি। অ্যাকচুয়ালি মলিকুলস গুলো কেমন করে আছে এর মধ্যে নিশ্চয়ই বুঝতে পারছো যে এক্স্যাক্টলি মলিকুলস গুলো কেমন করে 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 জুড়ে আছে এবং ওদের মধ্যে বন্ডিংটা এক্সিস্ট করছে। এইভাবে তৈরি হচ্ছে আমাদের নিউক্লিক অ্যাসিড। তো অ্যামাইনো অ্যাসিড দেখলাম, আইসোইলেকট্রিক পয়েন্ট, জুইটার আয়ন, ক্যাটাফোরেসিস, অ্যানাফোরেসিস, এনজাইমের ফাংশন বুঝলাম, নিউক্লিক অ্যাসিডটা থরলি ফলো করলাম এবং প্রোটিনের টোটাল স্ট্রাকচার বুঝলাম এবং সেটা স্টেবিলিটি পাই কি করে সেগুলো ফ্যাক্টরগুলো দেখলাম। ডিনেচারেশন বলতে কি বুঝি সেটাও ফিগার আউট করে নিলাম। এই হচ্ছে আমাদের গ্লুকোজ বাদ দিয়ে বাকি যে বায়োমলিকুলস পোর্শনটা আছে, যেখানে কিনা প্রোটিন আছে, এনজাইম আছে এবং নিউক্লিক অ্যাসিড আছে, তাদের টোটাল একটা সামারি। বইটা পড়ে নিও যাতে তোমার কাছে পুরো জিনিসটা ক্লিয়ার থাকে। এরপরে আমরা চলে আসবো হচ্ছে
গ্লুকোজের সাইক্লিক স্ট্রাকচারে কিছু রিঅ্যাকশনস দেখবো, আমাদের বায়োমলিকুল শেষ হয়ে যাবে। আমরা গ্লুকোজের লিনিয়ার স্ট্রাকচারে কিছু রিঅ্যাকশনস অলরেডি দেখেছি। গ্লুকোজ ছাড়া আর যা যা মলিকুলস আছে সেগুলোর ব্যাপারে স্ট্রাকচারাল ফিচার্স গুলো দেখে নিলাম। শুধু গ্লুকোজের সাইক্লিক স্ট্রাকচার হয়, এই গ্লুকোজের সাইক্লিক স্ট্রাকচারে কিছু রিঅ্যাকশনস দেখলেই আমাদের শেষ হবে বায়োমলিকুল। ওকে, অন্যদিকে পি ব্লকও চলছে। পি ব্লকের গ্রুপ 15 শেষ হয়ে গেছে। গ্রুপ 16 কে আজকে আমরা গ্রুপ 16 কে আমরা ফিগার আউট করে নিয়েছি। হাফ ক্লাস গ্রুপ 16 এর উপরে ওভার হয়ে গেছে। অবশ্যই দেখে নাও অক্সিজেন অব্দি আমাদের গ্রুপ 16 হয়ে গেছে। সো ওদিকে পি ব্লক দেখো, এদিকে বায়োমলিকুল দেখো, একে একে তাড়াতাড়ি প্যাক আপ করো। চলো আজকে তাহলে এখানে আমরা ক্লাসটা শেষ করলাম।